আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে স্ট্র্যাটেজিক ওরিয়েন্টেশন এন্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মানে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ওকে, তাহলে হোয়াট ইজ আ স্ট্র্যাটেজি? ফার্স্ট উই নিড টু আন্ডারস্ট্যান্ড the company's long-term plan for how it will balance its internal strength and weaknesses with its external opportunity and threat to maintain a competitive advantage. তাহলে স্ট্র্যাটেজি বলতে আমরা কি বুঝবো? স্ট্র্যাটেজি বলতে আমরা বুঝবো যে একটা লং টার্ম প্ল্যান। কিসের প্ল্যান? ব্যালেন্স করব। কি ব্যালেন্স করব? আমার স্ট্রেংথ এবং উইকনেস এবং অপরচুনিটি এবং থ্রেটের মধ্যে আমার কি স্ট্রেংথ আছে, কি উইকনেস আছে, সেটা আমি অ্যানালিসিস করব। হোয়াট আর দ্য অপরচুনিটিস দ্যাট আর দেয়ার অ্যান্ড হোয়াট আর দ্য থ্রেটস দ্যাট আর দেয়ার। তার মানে ইন্টারনাল আমার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস আইডেন্টিফাই করব, এক্সটার্নাল থ্রেট অ্যান্ড এক্সটার্নাল অপরচুনিটি আইডেন্টিফাই করব, and then we are going to balance it with a long term plan, and that is called strategy. So simply speaking, a plan that is expected to make an organization adaptive and competitive. কি রকম প্ল্যান? যে প্ল্যানটা আমার অর্গানাইজেশনস কে অ্যাডাপটিভ করবে এবং কম্পিটিটিভ করবে। The simplest speaking, a plan to make money. So that is the fundamental concept of strategy. If somebody asks you, okay fine, your paper name is corporate strategy, what do you mean by strategy? এটা কোম্পানির দিক থেকে যখন আমি ভাবছি এটা কোম্পানি স্ট্র্যাটেজি বলতে আমরা কি বুঝি? So that is the fundamental concept. So first আমরা বলবো এটা হচ্ছে লং টার্ম প্ল্যান টু ব্যালেন্স। কি ব্যালেন্স করব? ইন্টারনাল স্ট্রেংথ এন্ড ইন্টারনাল উইকনেস এন্ড এক্সটার্নাল অপরচুনিটি এন্ড এক্সটার্নাল থ্রেট। এই চারটে প্যারামিটারের মধ্যে আমাকে ব্যালেন্স করে একটা লং টার্ম প্ল্যান করে চলতে হবে। আরো শর্টে যদি আমরা বলি, আমরা কি বললাম? এ প্ল্যান দ্যাট ইজ এক্সপেক্টেড টু মেক অ্যান অর্গানাইজেশন অ্যাডাপটিভ অ্যান্ড কম্পিটিটিভ। এই দুটো জিনিস করতে হবে, আমার অর্গানাইজেশনকে অ্যাডাপটিভ করতে হবে যাতে আমি আই ক্যান অ্যাডাপ্ট উইথ দ্য প্রেজেন্ট সিচুয়েশন, I can adapt with the future situation, and we can be competitive as well. আরো সহজ ভাবে এক লাইনে বলতে গেলে এমন একটা প্ল্যান যেটা দিয়ে we can earn money. That's it. I mean a plan to make money. So that is the fundamental concept of strategy. Right? Any doubt, any question? What is a strategy? No, sir. Okay. Now competitive advantage. Definitely one of the objective of creating strategy is to have competitive advantage. So used for gaining a competitive advantage, I mean the strategy development. Number two is the innovation, offer something new, different from competitor, quality enhancement, product and services. Okay, so আমাকে নতুন মানে আমাকে স্ট্র্যাটেজির মধ্যে একটা ডেফিনেটলি একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে ইনোভেশন। কনজিউমার লাইক সামথিং নিউ অলওয়েজ। আমি যদি একটা নতুন প্রোডাক্ট আনি, কনজিউমার উইল বি এক্সাইটেড। লাইক এমনি নর্মালি তুমি ভাবো না, আমাদের কলকাতার মধ্যে যদি কোনো একটা অ্যানাউন্সমেন্ট হয় যে নতুন একটা পার্ক উদ্বোধন হয়েছে, তুমি মানে ইউ জাস্ট ক্যান ইমাজিন দ্যাট হাউ মেনি পিপল উড বি অ্যাপ্রোচিং দেয়ার। মানে এটা সাধারণ একটা ঘটনা, তোমরা দেখেইছো যে পুজোর সময় যেটা বুর্জ খলিফা করা হলো লেক টাউনে, মানে এইটার জন্য আলটিমেটলি বন্ধ করে দিতে হবে। কারণ পিপল আর সো মাচ ক্রেজি অ্যাবাউট সামথিং নিউ, যে একটা নতুন জিনিস দেখতে হবে বা আমাকে নিজেকে সেই জায়গায় পৌঁছাতে হবে, এইটার একটা বিরাট বড় ক্রেজ আছে কিন্তু কনজিউমারদের মধ্যে। সুতরাং আমরা যদি কিছু একটা নতুন জিনিস, ইনোভেটিভ জিনিস অফার করি, কনজিউমার উড বি এক্সাইটেড টু টেক ইট। তাহলে এটা কিন্তু একটা ইনোভেশনের জায়গা, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক ইনোভেশন। উই নিড টু ডেভেলপ নিউ আইডিয়াস, নিউ কনসেপ্ট for these things actually, right? So innovation is also a strategic orientation. Next one is the cost reduction, to be the lowest cost provider. So can you cite any example of this particular strategy as a competitive advantage? আমরা এটা অনেকবার আলোচনা করেছি ক্লাসে। Last one, cost reduction as a competitive advantage. স্যার এটা কি যে আমরা কোনো প্রোডাক্টের যখন আমরা কস্টটা রিডিউস করলাম, তখন আমাদের যে কম্পিউটার যে কোম্পানির প্রোডাক্ট আছে আমার সেম ক্যাটাগরিতে, তখন সেটার ক্ষেত্রে একটা না, সেটা তো ডেফিনেটলি কস্ট কমানো। আমি বলতে চাই যে একদম কোনো স্পেসিফিক এক্সাম্পল, কোনো কোম্পানির একটা এক্সাম্পল, যেটা তুমি ক্লাসে আমি বহুবার বলেছি। আমি কিছুদিন আগে একটা কেস স্টাডি আলোচনাও করলাম ঠিক সেম মডেলটা নিয়ে।
ইন্ডিয়ার নাম্বার 1 স্মার্টফোন ব্র্যান্ড কোনটা? স্যার এমআই। এমআই। এমআই তো এই যে এমআই এর পলিসিটাই এটা, কস্ট রিডাকশন। কস্ট কমিয়ে আমি প্রাইসিং কমাবো, প্রাইসিং কমিয়ে বেশি কনজিউমারের কাছে পৌঁছাবো, এটাই হচ্ছে ওদের মডেল। তাহলে এটাই হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। ওদের কাছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে কস্ট রিডাকশন। মানে ওপো, ভিভো, স্যামসাং যে হয়তো 15,000 টাকার নিচে নামতে পারছে না একটা স্পেসিফিক মডেলে উইথ সামথিং ফিচার্স, এরা সেটাকে 8,000 টাকায় দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটাই তো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, সেই জন্যই তো কনজিউমার এমআই বেশি কিনছে। ঠিক সেরকম ভাবে আমরা যদি ওই স্মার্ট টেলিভিশন মার্কেটের ক্ষেত্রে তো একই, যে সোনি, স্যামসাং যেটাকে ওই 30-35 এর নিচে নামতেই পারছে না, এরা সেটাকে প্রথমে এসেই 13, এখন অন্যান্য অনেক কোম্পানি এসে গেছে যারা 14-15 হাজারে দিচ্ছে, কিন্তু এমআই ইজ দ্য ফার্স্ট কোম্পানি হু হ্যাভ অফার্ড at 14,000, 14,000 টাকায় স্মার্ট টেলিভিশন দিয়ে দিল 32 ইঞ্চি। এটাই হচ্ছে ইনোভেশন, এটাই হচ্ছে কস্ট। ইনোভেশনটা কোথা থেকে আসলো? কস্ট রিডাকশনের মাধ্যমে, যে 13,000 টাকায় দিয়ে দাও, 14,000 টাকায় দিয়ে দাও, মানে জাস্ট হাফেরও, মানে যদি আমি 30,000 টাকা নর্মাল স্ট্যান্ডার্ড প্রাইস ধরি, তার মানে 50% কম দামে আমি সেম ফিচার পেয়ে যাচ্ছি। এটাই তো স্ট্র্যাটেজি, সেটাকেই বলছে তাহলে কস্ট রিডাকশন। তাহলে সেটাই মানে আমাদের মতন যারা মার্কেট আর কি প্রাইস সেনসিটিভ মার্কেট, তা প্রাইস সেনসিটিভ মার্কেটের ক্ষেত্রে কিন্তু কস্ট রিডাকশনটা খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। ঠিক আছে, তার মানে সব জায়গাতেই কস্ট রিডাকশন চলবে এরকম নয়, বাট ইন দা ইয়েতে সেটা চলে। যেরকম ধরো এই যে আমরা কেএফসি ফ্রাইড চিকেন রয়েছে, এই কেএফসির মতো দেখবে ছোট ছোট অনেক ফ্রাইড চিকেন কোম্পানি, ছোট ছোট কোম্পানি পাড়ায় পাড়ায় থাকে, তারা ওই টাইপেরই প্রোডাক্ট দেয় কিন্তু কম দামে দেয়। ওরা জানে যে আমি যদি কেএফসির সাথে কম্পিট করতে যাচ্ছি না, কিন্তু আমি কেএফসির দামের সাথে, যে কেএফসি তে একটা দুটো প্রোডাক্ট কিনতে গেলে যেখানে 300 টাকা 350 টাকা লাগছে বা 400 টাকা লাগছে, সেখানে আমি সেই জিনিসটাই আপনাকে 200 টাকায় দিয়ে দিচ্ছি। তাহলে এটাই হচ্ছে স্ট্র্যাটেজিটা, রাইট? তার মানে আমার কাছে কেন আসবে লোকে, মানে অফকোর্স আমি একটা কেএফসি সাবস্টিটিউট নই যে কেএফসির জায়গায় আমার কাছে প্রোডাক্ট কিনতে আসবে। আমার কাছে তখনই প্রোডাক্ট কিনতে আসবে যদি আমি ইউনিক কিছু দিই। ইউনিক কি দিচ্ছি? ইউনিক আমি কস্টটা দিচ্ছি, যে আপনি এইরকম প্রোডাক্টই আপনার ওখানে মানে একজনের খাবারের বা দুজনের খাবারের জন্য 400 থেকে 500 টাকা, সেটা আপনার 200 টাকায় হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মডেলটা। তাহলে সেটাই হচ্ছে স্ট্র্যাটেজি, দ্যাট ইজ কল্ড দ্য কস্ট রিডাকশন। ওকে, দ্য মিনিং অফ স্ট্র্যাটেজি। So a critical factor that affect the firm performance, a fact, কারণ যদি অনেক ক্ষেত্রেই কোম্পানি ফেলিওর হয় because of the strategic failure. So a factor that contribute to the competitive advantage in the market having a long term focus. আচ্ছা, এখানে দেখবে ওই যেটা তোমার আগে আমি বলেছিলাম যে ইউ গুলো চলে আসছে না, ইউ গুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে পয়েন্ট আর কি, ডট। এটা সামহাও এটা পিপিটির সময় ওইটা ডট গুলো ইউতে কনভার্ট হয়ে গেছে। ওকে, সো আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে plan that involve the top executive or board of director of the firm, a general framework that provide a perspective for selecting specific policies and procedure. দেখো স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু পলিসি তৈরি এবং প্রসিডিওর তৈরি। আমার স্ট্র্যাটেজিটা কি তার উপরই বেস করছে কিন্তু হোয়াট উড বি মাই কোম্পানি পলিসি, রাইট? যে আমার কোম্পানি পলিসি হচ্ছে পেনিট্রেশন প্রাইসিং। তাহলে পেনিট্রেশন প্রাইসিং যদি আমার পলিসি হয়, তাহলে আমার অবজেক্টিভ হচ্ছে মার্কেটকে পেনিট্রেট করা, ম্যাক্সিমাম কনজিউমারের কাছে পৌঁছে যাওয়া, সেটাই হচ্ছে আমার অবজেক্টিভ। তাহলে সেক্ষেত্রে আমি দামটা কম রাখবো, দ্যাট ইজ দ্য আইডিয়া। আর আমার যদি স্যার, হ্যাঁ বলো। বলছি যত বেশি মানে দামের পার্থক্যটা হবে দুটো প্রোডাক্টের মধ্যে, এমআই বলুন স্যামসাং বলুন, তাতে কি কোয়ালিটি সেম থাকে? না, কোয়ালিটি সেম থাকে বলতে কি, ওইটাই আমরা যেটা নর্মালি আমরা কি বুঝি যে সব ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে কম্পেয়ার করলে চলবে না। আমরা যদি স্মার্টফোনের ক্ষেত্রে দেখি, আমরা কি দেখি, আমরা যখন একটা স্মার্টফোন কিনি, আমরা আজকালকার দিনে দেখি যে কতটা র্যাম আছে, বা আমরা দেখি যে কত মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ঠিক আছে, আমার যেটা সেলফি ক্যামেরা সেইটার কতটা ক্যাপাসিটি রয়েছে, এইগুলো দেখি। তাহলে এই জিনিসগুলো কিন্তু এরা মোটামুটি এরা কিন্তু কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না। ঠিক আছে, হয়তো হ্যাঁ প্রসেসরটার মধ্যে কিছু ডিফারেন্সেস আসতে পারে, যেখানে ফোনটা মানে কম দামি ফোনগুলো তাড়াতাড়ি হ্যাং করে যায়। তো সেইটা একটা সমস্যা। যেমন এমআই এর একটা সমস্যা ছিল এক সময়, সেটা হচ্ছে ব্যাটারি খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যেত। ঠিক আছে, সেটা নিয়ে যখন কমপ্লেন হলো, তখন আস্তে আস্তে এখন কিন্তু ব্যাটারিটা কম্পারেটিভলি বেটার। মানে আমি বলছি, কারণ আমি বহুদিন থেকে এমআই ব্যবহার করি, তাতে আমি দেখেছি প্রথম দিককার যে এমআই এর ফোনগুলো ছিল, আমাকে অ্যাকচুয়ালি পাওয়ার ব্যাংক নিতে হতো, ভরসা করা যেত না। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে একটু যখন হাইয়ার রেঞ্জে কিনেছি, তখন কিন্তু আমি দেখেছি যে মোটামুটি একটা ফোন রিচার্জ থাকলে, মানে চার্জ দেওয়া থাকলে সারাদিন চলে যাবে। আমি যদি রাত্রিবেলা
8টা 9টাতেও বাড়ি ফিরি, তখন কিন্তু আমার ফোনে মানে ফোন বন্ধ হয়ে যায়নি অ্যাটলিস্ট। ঠিক আছে, তো এই রকম আর কি জিনিসটা। তাহলে কোয়ালিটি যে সাংঘাতিক রকম ভাবে, অফকোর্স ইউ ক্যানট এক্সপেক্ট দ্য ব্যাটারি ক্যাপাসিটি লাইক অ্যাপেল ইন এমআই। অ্যাপেলের যে মানে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে সেটা আমি ডেফিনেটলি এমআই তে এক্সপেক্ট করতে পারি না, কিন্তু মানে এটা যে খুব কম দাম বলে খুব খারাপ কোয়ালিটি সেটা নয়, otherwise they would not have been successful। মানে লং টার্মে যে 2015 সাল থেকে বা 2016 সাল থেকে এরা নাম্বার 1, সেটা কিন্তু কোয়ালিটি যদি খুব খারাপ হতো তাহলে কিন্তু এটা মেনটেন করতে পারতো না। ঠিক আছে, তো সেটাই একটা জায়গা। তো ডেফিনেটলি যে কম দাম মানে খারাপ কোয়ালিটি, এটা একটা ধারণা রয়েছে মানুষের মধ্যে, কিন্তু সেটা যদি লং টার্মে কেউ চালাতে চায় সেটা পারবে না সেটা। বাট এমআই এর ক্ষেত্রে ডেফিনেটলি সেটা প্রযোজ্য নয় আর কি, বিকজ দে আর অফারিং গুড কোয়ালিটি প্রোডাক্ট। Right, are you getting the point? Yes, sir. স্যার অ্যাকচুয়ালি হ্যাঁ, ঠিক আছে, ওকে বলো। স্যার অ্যাকচুয়ালি এমআই অ্যাকচুয়ালি স্যার মেইনলি আমার যেটা আমার স্যার যেটা ধারণা যে স্যার ওরা অ্যাকচুয়ালি যখন মার্কেটে গ্রো করতে স্টার্ট করেছিল তখন ওরা মেইনলি প্রসেসরটাকে ওরা টার্গেট করে। আর আমি এটা মনে করি স্যার যে মেইনলি এমআই যদি প্রসেসর গুলোর উপরে এতটা যদি ওরা আপডেট যদি না আনতো তাহলে আদার্স যে কোম্পানিগুলো আছে মার্কেটে তারাও এতটা হয়তো অ্যাক্টিভলি প্রসেসর গুলোর উপর কাজ করতো না। মানে যে লেটেস্ট প্রসেসরের উপর যে ফোন যেগুলো আসছে মার্কেটে। রাইট, তো সেটাই আর কি কম্পিটিট। যেরকম ধরো এটা তো এর গেল, আর যদি আমরা ওই টেলিকম মার্কেটের কথাই বলি, এয়ারটেলের যে ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, উনি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে পরিষ্কার বলেছিলেন যে আমরা কিন্তু বাধ্য হচ্ছি এই কম দামে এই ডেটাটা দেওয়ার জন্য, মানে এটা পসিবল নয়, কারণ জিও যে মার্কেটটা তৈরি করেছে সেই ক্ষেত্রে আমাকে কম্পিটিশনে মার্কেটে টিকে থাকার জন্য আমাকে এই প্রাইসে এই ডেটাটা দিতে হচ্ছে। কারণ এই প্রাইসিং এ না সত্যি আমাদের ইন্ডিয়ার মধ্যে, কিন্তু ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য কান্ট্রি যেখানে ডেটা প্রাইসেস খুব কম। সেইটা ওরা বলেছিল যে আমরা কিন্তু এই দামে দেওয়ার কথা নয়, আমাকে অনেক বেশি দাম করানো উচিত, কিন্তু বিকজ অফ দ্য কম্পিটিটিভ মার্কেট আমাকে ওই প্রাইসটাই আমাকে এই ডেটাটা দিতে হচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে সেই দিক থেকে তুমি বলতে পারো এটা হচ্ছে কম্পিটিটিভ স্ট্র্যাটেজির মধ্যে। ওরা যেরকম তুমি বললে যে প্রসেস বাকি কোম্পানিগুলো ইমপ্রুভ প্রসেসর নিয়ে আসছে, ঠিক সেরকম ভাবে এরাও এই ডেটা মানে টেলিকম কোম্পানিগুলো এই প্রাইসে দিতে বাধ্য হচ্ছে বিকজ অফ দ্য কম্পিটিটিভ মার্কেট প্রাইস, সেই কারণেই তারা দিতে বাধ্য হচ্ছে আর কি। তো সেটাই আর কি, তো সেইভাবে তাদের প্রাইসিংটা করতে হবে। ওকে, নাও হোয়াট ইজ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট? So strategic management is a process for analyzing a company's competitive situation, developing the company's strategic goals, and devising a plan of action and allocation of resources that will help a company to achieve its goal. So strategic management is a process of analyzing the company's competitive position. এই মুহূর্তে আমি কি রয়েছি, কি পজিশনে রয়েছি, যেটা আমরা এমআই এর কেস স্টাডিতে এক্সাম্পল আলোচনা করেছিলাম ইফ ইউ ক্যান রিমেম্বার, যে এমআই এর একটা প্রেজেন্ট, যদিও তারা নাম্বার 1 ইন্ডিয়াতে, কিন্তু ইন্ডিয়াতে তাদের মার্কেট শেয়ার 26%, এবং এই 26% এর বেশি তারা কিন্তু এখন অবধি অ্যাচিভ করতে পারেনি ইনস্পাইট অফ দেয়ার মেনি এফোর্ট। অনেক এফোর্ট, অনেক অ্যাডভার্টাইজমেন্ট, অনেক পলিসি চেঞ্জেস করার ফলেও 26% এর বেশি কিন্তু করতে পারেনি। স্যামসাং তার পেছনেই রয়েছে 20%, রিয়েলমি খুব তাড়াতাড়ি। তার ফলে এরা যদি ফার্দার আর ইমপ্রুভ না করতে পারে তাহলে কিন্তু খুব নিয়ার ফিউচারে দে মে লুজ দেয়ার পজিশন। ওকে, প্রবাবলি অনেকেই বলছে যারা স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট তারা বলছে হয়তো এমআই হ্যাভ অ্যাচিভড দেয়ার স্ট্যাগনেশন ইন দ্য মার্কেট, একটা মার্কেট স্ট্যাগনেশনে পৌঁছে গেছে, ফার্দার এখান থেকে গ্রো করা ডিফিকাল্ট। দ্যাট ইজ দ্য রিজন। তার মানে এটাই হচ্ছে কম্পিটিটিভ মার্কেট সিচুয়েশন এমআই এর ক্ষেত্রে। সেই অনুযায়ী ডেভেলপিং দ্য কোম্পানিজ স্ট্র্যাটেজিক গোলস, এর পরবর্তী গোল কি হওয়া উচিত, এমআই কি করছে, এমআই করার চেষ্টা করছে কি যে দে ওয়ান্ট টু গেট ইনটু দ্য হাইয়ার সেগমেন্ট। আমরা যে লোয়ার সেগমেন্টে এমআই এতদিন ধরে কাজ করেছে, এরপর ওটা 1+ সেগমেন্টে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু 1+ সেগমেন্টে যেতে গিয়ে তারা প্রবলেম কি ফেস করছে, বিকজ দে হ্যাভ অলরেডি ক্রিয়েটেড এ মার্কেট ইমেজ দ্যাট ইজ এ লো কস্ট লো বাজেট ফোন। লাইক ধরো এমআই যখন ল্যাপটপ লঞ্চ করলো
সাধারণ যখন লোকের ধারণা ছিল ওকে এমআই এর ল্যাপটপ মানে আমরা সবাই কিনবো, কারণ এমআই এর ল্যাপটপ তো ডেফিনেটলি ওই 14-15 হাজার টাকার মধ্যে ভালো ল্যাপটপ পাওয়া যাবে, এটা এক্সপেকটেশন ছিল। কিন্তু ওরা যখন লঞ্চ করলো ল্যাপটপটা কিন্তু হাই এন্ডে লঞ্চ করলো, মোটামুটি এটা বলছি না সাংঘাতিক হাই এন্ড, কিন্তু ওদের মানে এমআই এর প্রাইসিং স্ট্র্যাটেজি অনুযায়ী হাই এন্ড মানে 45-50,000 লাইক দ্যাট, এই রেঞ্জটাই ওরা লঞ্চ করলো। তো এই জায়গাটাই হচ্ছে সমস্যাটা, যে যেখানে কিন্তু এমআই এর মার্কেট ইমেজটা, তারপরে কি আমরা ধারণাই হয়ে যাচ্ছে এমআই মানে আমি রিজনেবল প্রাইসে পাবো। তাহলে সেক্ষেত্রে এমআই যখন ওয়ান প্লাস ক্যাটাগরিতে ব্র্যান্ড লঞ্চ করছে তখন কিন্তু দে আর ফাইন্ডিং ইট প্রবলেম ইন দ্য অ্যাকসেপ্টেন্স। তাহলে সেটাও আমাকে স্ট্র্যাটেজিক গোলস এর মধ্যে রাখতে হবে যে আমি এটাকে হাউ টু ওভারকাম ইট, and developing a plan of action and allocation of resources that will help the company to achieve its goal, right? সেই দিক থেকে একটা এক্সাম্পল তুমি ভাবতে পারো হোয়াট ইজ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। আরেকটা ভাবতে পারো যখন এমআই এর এক্সাম্পল যদি আমরা বলি, এটাও আমরা আগে ডিসকাস করেছিলাম, যখন ওই চাইনিজ প্রোডাক্ট ব্যান করা হবে এরকম একটা সিচুয়েশন তৈরি হলো গত বছর 2020 সালে, তো ওই সময়টায় কিন্তু এমআই একটা স্ট্র্যাটেজি নিল যে ওদের যত হোর্ডিংস যত জায়গায় রয়েছে সব জায়গায় ওরা একটা করে লাইন অ্যাড করছে এমআই বা শাওমি ব্র্যাকেটে মেড ইন ইন্ডিয়া, মানে এই প্রোডাক্টটা চায়নায় তৈরিই নয়। সুতরাং এখানে এটাকে চাইনিজ প্রোডাক্ট বলা যাবে না, এখানে ইন্ডিয়ান ফ্যাক্টরিতে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার ইন্ডিয়ান ওয়ার্কাররা কাজ করেছে। তাহলে এইটা ওরা স্ট্র্যাটেজিক ওরিয়েন্টেশন নিল যে ওই প্রবলেমটাকে সলভ করার জন্য, যাতে লোকের মধ্যে ওটা তৈরি হচ্ছে মনে না তৈরি হয়ে যায় যে এটা চাইনিজ প্রোডাক্ট, সুতরাং চাইনিজ প্রোডাক্ট আমরা নেবো না, সুতরাং আমরা এমআই কিনবো না। এই জায়গাটা যদি তৈরি হয়ে যায় তখন দে উইল বি লুজিং মার্কেট শেয়ার। তো সেই কারণেই কিন্তু ওরা ওই স্ট্র্যাটেজিটা নিল যে মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া কনসেপ্ট অ্যাকচুয়ালি। সো দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ দ্য স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। নাও এবার যেটা আমরা বলছিলাম, এবার আমরা চলে আসছি স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ওকে, so strategic human resource management is the pattern of planned human resource deployment and activities intended to enable an organization to achieve goal. So strategic human resource management আর কিছুই না, strategic human resource management বলছে এইচআর অ্যাক্টিভিটিটাকে এরকম ভাবে অ্যালাইন করা যেটা অর্গানাইজেশনের যে আলটিমেট অবজেক্টিভ সেটাকে ফুলফিল করতে সাহায্য করে, রাইট? তাহলে সেই জায়গাটাই হচ্ছে কনসেপ্টটা। তাহলে আমি অর্গানাইজেশনের যে আলটিমেট স্ট্র্যাটেজিক অবজেক্টিভ, ইট মে বি ইনক্রিজিং দ্য সেলস, ইট মে বি ইনক্রিজিং দ্য মার্কেট শেয়ার, ইমপ্রুভিং দ্য ব্র্যান্ড ইমেজ, হোয়াট এভার, সেটার সাথে ইন অ্যালাইনমেন্ট রেখে হোয়াট এভার দ্য হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি উইল বি টেকিং, দ্যাট ইজ কল্ড স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, রাইট? Are you getting the point? What is SHRM or strategic human resource management? স্যার এটা আরেকবার বলুন, আমি স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলতে এইচআর সেই এইচআর অ্যাক্টিভিটিটাকে বোঝানো হচ্ছে যেই এইচআর অ্যাক্টিভিটিটা বিজনেস অ্যাক্টিভিটির স্ট্র্যাটেজিজের সাথে সরাসরি যুক্ত। মানে আমি ইন জেনারেল রিক্রুটমেন্ট, সিলেকশন, ট্রেনিং, ডেভেলপমেন্ট আমি করছি না। ওকে, আমি যেটা করছি মানে আমার অবজেক্টিভ হচ্ছে ইনক্রিজিং মার্কেট শেয়ার, এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজিক গোলস অর্গানাইজেশনের। এবার ইনক্রিজিং মার্কেট শেয়ার যদি করতে হয় আমাকে সেল বাড়াতে হবে, আর যদি সেল বাড়াতে হয় তাহলে আমার সেলসে বেশি লোক ইনক্লুড করতে হবে। তাহলে এইটাই হচ্ছে জায়গাটা। তাহলে আমার কি ধরনের লোক লাগবে অ্যাজ ফার অ্যাজ দ্য প্রেজেন্ট মার্কেট কন্ডিশনস আর কনসার্ন। আমরা কি ফ্রেশার নেব, নাকি আমরা আমার কম্পিটিটর কোম্পানিতে যারা চাকরি করছে এই ধরনের লোককে হায়ার করে আমি কাজটা করার চেষ্টা করব। যেমন আমরাও যখন হায়ার করি, আমরা যখন চেষ্টা করি সবসময় যদি সেম ইন্ডাস্ট্রি থেকে আসে এবং আমাদের কম্পিটিটর কোম্পানি থেকে আসে, এবং রেদার যদি কম্পিটিটর মানে আমার থেকে হাইয়ার লেভেলের কোম্পানি থেকে আসে তাহলে তো আরো ভালো। এটা আমাদের এক্সপেকটেশন থাকে, কারণ সেটা আমাকে সাহায্য করবে probably as that they used to work with those companies, those with my competitors. So আমি তাদের কম্পিটিটিভ মার্কেটের স্ট্র্যাটেজি গুলো জানতে পারবো, তারা কিভাবে কাজ করছে সেটা জানতে পারবো, and take action accordingly, তাহলে সেটা করতে পারবো। So that is the idea. So strategic human resource management is the planned pattern of planned human resource deployment and activities intended to enable the organization to achieve its goal. ওই গোলটাকে ফুলফিল করার জন্য আমার যেটা অবজেক্টিভ বা যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি গুলোকে ক্যারি আউট করার জন্য কি ধরনের হিউম্যান রিসোর্স আমার লাগবে
সেই অনুযায়ী তখন আমি যদি রিক্রুটমেন্ট এবং সিলেকশন করি, তাহলে আমি সেটাকে স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্ট এবং সিলেকশন বলবো। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? Yes, sir, clear. রাইট? সো সেইটা আমাকে চিন্তা করতে হয়। যেমন অনেক কোম্পানি থাকে যারা স্পেসিফিক্যালি বলে যে উই উইল বি হায়ারিং ফ্রম টপ বি স্কুল, টায়ার 1 এন্ড টায়ার 2। এটা তাদের অবজেক্টিভ। আমি এমবিএ গ্রাজুয়েট যদি হায়ার করি, আমরা টায়ার 1 টায়ার 2, টায়ার 1 টায়ার 2 মানে হচ্ছে মোটামুটি ওই আইআইএম গুলো হচ্ছে টায়ার 1, এবং তার পরের লেভেলে কিছু ইনস্টিটিউট রয়েছে, ফোর স্কুল অফ ম্যানেজমেন্ট, সিম্বায়োসিস বা এই ধরনের যে ইনস্টিটিউট গুলো সেগুলো হচ্ছে টায়ার 2। এবং তারা অনেক সময় বলে এই টায়ার 1 এবং টায়ার 2 ক্যাটাগরি থেকেই আমরা ছেলে মেয়েদের হায়ার করব। সেটা তাদের স্ট্র্যাটেজিক ওরিয়েন্টেশন হতে পারে, স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্টের কথা মাথায় রেখে সেটা হতে পারে। ঠিক আছে? যেরকম আমি জাস্ট উল্টোটা বলছি, যেরকম একটা ইন্স্যুরেন্স কোম্পানি ছিল, আমি মানে এক্সাক্ট আই জাস্ট ফরগট দ্য নেম অফ দ্য কোম্পানি। তো ওদের পলিসি ছিল এটাই যে দে উইল বি হায়ারিং MBA graduates from top B school and with a hefty salary, রাইট? মানে আমি এটা এক্সাম্পল বলছি 2008-9 এর কথা। সেই সময় ওরা ক্যাম্পাস হায়ারিং এর থ্রু দিয়ে এমবিএ গ্রাজুয়েট হায়ার করতো এবং ফ্রেশারদের মাইনে দিত 1.5 লাখ টাকা মাসে। 2008-9 এর কথা বলছি। তো প্রায় 1.5 লাখ, 1 লাখ 20, 1.5 লাখ এরকম মাইনে দিত। এবং সেটা কিন্তু লং টার্মে ব্যাকফায়ার করলো না, কারণ এখানে ইন্স্যুরেন্স কোম্পানিতে এমনি অ্যাট্রিশন রেট বেশি, ছেলেমেয়েরা জয়েন করে যাচ্ছে, ওরকম একটা হেফটি স্যালারি দিচ্ছে বলে, কিন্তু কিছুদিন পর ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, ওই জায়গায় ম্যান পাওয়ার পাওয়া যাচ্ছে না। যারা থেকে যাচ্ছে তাদের মধ্যে কিন্তু একটা বড় এক্সপেকটেশন তৈরি হচ্ছে, আমি 1.5 লাখ টাকাতে ঢুকলাম, পরের বছর আমার মাইনে হয়ে যাবে 3 লাখ টাকা মাসে। এরকম একটা এক্সপেকটেশন তৈরি হচ্ছে, সেটা কোম্পানি দিতে পারছে না, তখন আরো ডিসস্যাটিসফাইড হচ্ছে, ছেড়ে দিচ্ছে। তো তখন ওরা দেখলো যে এই যে এইচআর স্ট্র্যাটেজিটা ওরা নিয়েছিল, যে টপ লেভেল এমবিএ কলেজেস থেকে ওরা নেবে 1.5-2 লাখ টাকা মাইনে দেবে, তাদেরকে নিয়ে কাজ হচ্ছে না। ওরা তখন কি করলো, আরেকটু টায়ার 3 ক্যাটাগরি কলেজেসে চলে আসলো, এবং এরা তখন মাইনা দিল 40,000, 50,000 এইরকম ক্যাটাগরিতে নিয়ে, মানে জাস্ট 1/3 স্যালারি, মোর নাম্বার অফ পিপল ওরা হায়ার করতে শুরু করলো। তখন কিন্তু অ্যাগ্রেসিভ নেটটাও বাড়লো, এবং ওদের কিন্তু দেখো, একজন এমবিএ গ্রাজুয়েটের জন্য ওদের বাজেট ধরা ছিল 1.5 লাখ, আমি হায়ার করলাম 50,000। তাহলে এর কাছে কিন্তু অলরেডি একে 1 লাখ টাকা অব্দি 1 বছরের মধ্যে মাইনে বাড়িয়ে দেওয়ার বাজেট কোম্পানির হাতে রয়েছে। তার মানে যারা ভালো পারফর্ম করবে তাদের মাইনাটা বাড়িয়ে 50,000 থেকে 1.5 লাখ টাকায় নিয়ে যেতে কোম্পানির বাজেটের কোনো কনস্ট্রেন্ট নেই, কারণ বাজেট অলরেডি স্যাংশন আছে। কিন্তু একে তুমি অনেক বেশি ইয়ে করতে পারছো, মোটিভেট করতে পারছো আর কি, যে হ্যাঁ, ইফ ইউ ক্যান পারফর্ম ইউ উইল গেট দিস ইউর ইনক্রিমেন্ট। ধরো কেউ একজন 50,000-এ জয়েন করলো, খুব ভালো পারফর্ম করলো, পরের মাসেই তার মাইনে 55,000 টাকা করে দিল। অটোমেটিক্যালি কিন্তু তার, মানে আমরা যদিও জানি যে স্যালারি ইজ নট এ মোটিভেটর, বাট একটা শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে তো তাকে মোটিভেট রাখে, রাইট? অথবা ডিমোটিভেট হতে বাধা দেয়। তার মানে সেই যখনই দেখলো যে 1 বছর, জাস্ট 1 মাসের মাথায় আমার মাইনে 5,000 টাকা বেড়ে গেল, 5,000 মানে বছরে 60,000 টাকা বেড়ে গেল, এটা যখনই ভাবলো যে তার মানে 50,000 টাকা মাইনে পেতে 6 লাখ পেতো, তার মানে 6,60,000 টাকা হয়ে গেল, বেড়ে গেল। এইটা তার কাছে কিন্তু খুব এক্সাইটিং। তারপরে 2 মাসে হয়তো বাড়লো না, আবার থার্ড মাসে গিয়ে আরো 5,000 টাকা কি 8,000 টাকা বেড়ে গেল। এইচআর বাড়াতে তো কোনো প্রবলেম নেই, তার কারণ হচ্ছে ওর কাছে বাজেট 1.5 লাখ টাকা ধরা রয়েছে, ও 50,000-এ জয়েন করিয়েছে, তাহলে বাকি 1 লাখ টাকা খুব ইজিলি দিতে পারে। তার ফলে কেউ যদি হঠাৎ করে প্রতি মাসে দেখছে 5,000, 7,000, 8,000 টাকা করে মাইনে বেড়ে যাচ্ছে, তাহলে সেই কোম্পানি কিন্তু জেনারেল লোকে ছাড়তে চাইছে না, ঠিক আছে আমাকে যেভাবে হোক এখানে কন্টিনিউ করতে হবে। তাহলে এইটা হয়ে গেল হচ্ছে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স। মানে ওই প্রথম ডিসিশনটা কিন্তু ভুল ছিল। তোমার বাজেট 1.5 লাখ টাকা, তুমি ফুল বাজেটে লোককে হায়ার করে নিয়েছো, এবং তাকে যদি 1.5 লাখে হায়ার করেছিল, সে তার এক্সপেকটেশনই হয়ে গেছে পরের বারও 3 লাখ টাকা মাইনে হয়ে যাবে। তো এই জায়গাটাই প্রবলেম তৈরি হচ্ছিল, রাইট? তখন সেই ডিসিশনটা চেঞ্জ করলো যে না, আমরা টায়ার 3-তে যাবো, কম স্যালারিতে যাবো, তারপর আস্তে আস্তে স্যালারিটা বাড়াবো, রাইট? তাহলে এটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ হলো আর কি সেই কোম্পানিটার ক্ষেত্রে, রাইট? সো দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ দ্য স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, রাইট? এরপর আরেকটা এক্সাম্পল, ইফ ইউ ক্যান রিমেম্বার, আই হ্যাভ গিভেন, দ্যাট ইজ কল্ড দ্য আইবিএম এর ওই জেস্টনারের এক্সাম্পলটা বলেছিলাম, ইফ ইউ ক্যান রিমেম্বার, যে আইবিএম যে 1984-85 ওই সময় আইবিএম এর অবস্থা খুব খারাপ, ওই সময় প্রায় বন্ধ হয়ে যায় এরকম অবস্থা। তখন আইবিএম এর নতুন সিইও জয়েন করেন জেস্টনার। তো উনি এসে কতগুলো এইচআর পলিসি চেঞ্জ করেন। উনি দেখলেন যে অনেক কিছু চেঞ্জ করতে হবে কোম্পানিকে বাঁচানোর জন্য, ফার্স্ট কিছু এইচআর পলিসি চেঞ্জ করলেন, স্ট্র্যাটেজিক এইচআর এর মধ্যে কিছু পরিবর্তন আনলেন। তা কি কি মনে আছে? আমি তোদের ক্লাসে বোধহয় একদিন আলোচনা করেছিলাম, মনে করার চেষ্টা করো তো কি কি ছিল। স্যার মনে আছে। কি ছিল বলো?
ফার্স্টে মিটিং প্রত্যেকের হতো, প্রায় হাফ বেলা পর্যন্ত মিটিং হতো। আর অনেক ওই ক্লাবের মেম্বারশিপ এগুলো সব চেঞ্জ করা হয়েছিল। আর কিছু মিটিংটা ঠিক আছে, ক্লাব মেম্বারশিপ উঠিয়ে নেওয়া হয়েছিল, এছাড়া আর কি করা হয়েছিল? আগে 60 বছর পর্যন্ত পার্মানেন্ট জব ছিল, সেটা বন্ধ করা হয়েছিল। রাইট, মানে ওখানে লাইফ লং এমপ্লয়মেন্ট অপরচুনিটি ছিল, কেউ যদি আইবিএম জয়েন করতো সে একদম 60 বছর বয়সে গিয়ে রিটায়ার করতো। ওইটাকে উঠিয়ে দেওয়া হলো যে না এরকম হবে না, পারফরমেন্স বেস, তুমি পারফর্ম করো থাকবে, না পারফর্ম করলে বেরিয়ে যাবে। তার মানে এই যে জায়গাগুলো এখানেই দেখছিল যে ও কিন্তু উনি আইডেন্টিফাই করলেন এগুলো একটা মেজর প্রবলেম তৈরি করছে, ঠিক আছে, অর্গানাইজেশনের ক্ষেত্রে, যে একদম ফর্মাল কর্পোরেট কালচার, যে 4 ঘন্টা ধরে 8 ঘন্টা ডিউটি, তার মধ্যে 4 ঘন্টা সবাই মিটিং এ ব্যস্ত, কেউ কোনো কাজ করছে না, তো অটোমেটিক্যালি প্রোডাক্টিভিটিটা হবে কোথা থেকে? তো উনি সেই জন্য তারপরে বলে যে এত এক্সপেন্সিভ ক্লাব মেম্বারশিপের কোনো প্রয়োজন নেই, এত ফর্মাল ড্রেস কোড, সবাই যেটা আমরা বলেছিলাম আইবিএম স্যুট দেওয়া হতো সবাইকে দুটো করে, খুব এক্সপেন্সিভ স্যুট দেওয়া হতো আইবিএম এর সমস্ত এমপ্লয়িকে, ওটা উনি বন্ধ করে দিলেন, যে কোনো দরকার নেই, এমপ্লয়িরা নিজের মতো ড্রেস কোড পরে আসবে, মানে একটা ড্রেস কোড থাকবে ফর্মাল ড্রেস কোড, সেটা পরে আসবে, রাইট? সো দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট অ্যাকচুয়ালি, রাইট? সো তোমার এইটাই হচ্ছে তাহলে আমাদের এটা স্ট্র্যাটেজিক ওরিয়েন্টেশন অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী, মানে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মানে কি দাঁড়ালো, তার মানে কর্পোরেট স্ট্র্যাটেজির সাথে এইচআর স্ট্র্যাটেজিকে অ্যালাইন করে যে এইচআর স্ট্র্যাটেজি গুলো নেওয়া হয় সেটাই হচ্ছে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আমাকে ইন জেনারেল রিক্রুটমেন্ট, সিলেকশন, ট্রেনিং, ডেভেলপমেন্ট এই সমস্ত ভাবলে চলবে না, আমাকে ওভারঅল কোম্পানির যে অবজেক্টিভ সেই অনুযায়ী চিন্তা ভাবনা করে আমাকে নিতে হবে। কোনো কোনো কোম্পানির যেরকম দেখবে, তোমরাও যখন ইন্টারভিউ প্রসেস ফলো করবে বা মধ্যে দিয়ে যাবে, দেখবে কিছু কোম্পানি আছে যাদের হচ্ছে জাস্ট একটা রাউন্ড ইন্টারভিউ বা দুটো রাউন্ড, তারপরেই তোমাকে আইদার সিলেকশন রিজেকশন বলে দিচ্ছে, অফার লেটার দিয়ে দিচ্ছে, তুমি জয়েন করে দিচ্ছ বা করছো না, হোয়াটএভার। কিন্তু কিছু কোম্পানি আছে তুমি দেখবে 4 রাউন্ড, 5 রাউন্ড, 6 রাউন্ড ইন্টারভিউ চলছে। এটা কেন হয়? এটার কারণটাই হচ্ছে কিন্তু এদের স্ট্র্যাটেজিক ওরিয়েন্টেশনের উপর। কিছু কোম্পানি থাকে তারা পরিষ্কার ভাবে যে ভাই আমার মানে মিনিমাম একটা কোয়ালিফিকেশন দরকার, মিনিমাম একটা অ্যাপটিটিউড দরকার, সেটা যদি ম্যাচ করে আমার নিতে কোনো আপত্তি নেই, তারপর বাকিটা আমি ট্রেন করিয়ে দেবো, তারা কাজ করবে। আবার কিছু কোম্পানি থাকে যে দে ওয়ান্ট টু হায়ার দ্য বেস্ট, বলে আমি সব থেকে অনেক বেছে নেব কিন্তু বেস্ট কোয়ালিটি ক্যান্ডিডেটকে নেব, যাকে আমাকে কোনোদিন যাতে বলতে না হয় ভাই তোমাকে আমার পছন্দ হচ্ছে না তুমি চলে যাও। কিন্তু বাকি যে মানে এটা খুব নর্মাল একটা সিস্টেম, দ্য ইজিয়ার টু গেট দ্য জব, মানে কোনো কোম্পানি যদি তোমাকে খুব ইজিলি নিয়ে নেয়, মানে ঠিক আছে একটা ইন্টারভিউ হলো, জিজ্ঞেস করলো টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, তারপরে বলে দিল তুমি সিলেক্টেড, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ইফ হায়ারিং ইজ ইজি, ফায়ারিং ইজ অলসো ইজি। তোমাকে যদি কেউ কোনো কোম্পানি খুব সহজে নিয়ে নেয়, তার মানে সহজে বারও করে দিতে পারে। এটা একদম সিম্পল লজিক, এটাই হচ্ছে তাদের এইচআর পলিসি, হায়ার অ্যান্ড ফায়ার। তুমি দিয়ে নাও, যে জয়েন করতে চাও নিয়ে নাও, কোনো অসুবিধা নেই, পছন্দ না হলে পরের মাসে বলে দেবে আসতে হবে না, কারণ আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখাই থাকে 1 মান্থ নোটিস, রাইট? তাহলে এটাই হচ্ছে স্ট্র্যাটেজিক ওরিয়েন্টেশন। যেমন গুগলের ক্ষেত্রে কি তাদের মানে মিনিমাম 12-13 রাউন্ড ইন্টারভিউ হয়, কেন? বিকজ ওদের পলিসি হচ্ছে উই ওয়ান্ট টু হায়ার দ্য টাফ পিপল বিকজ উই ডোন্ট ওয়ান্ট টু বি টাফ অন দেম। আমি টাফ পিপলকে হায়ার করবো, সেই জন্য আমি 10-12 রাউন্ড ইন্টারভিউ নেবো, তারপর আমি তাকে সিলেক্ট করবো। কিন্তু যারা সিলেক্ট করবো সি উইল বি দ্য হাই ফাইনেস্ট পিপল, মানে ও আমার সাথে কন্টিনিউ করবে, কাজও করবে, প্রোডাক্টিভিটিও দেবে, ওগুলো নিয়ে কোনো চিন্তা নেই। একবার ওকে মানে ওই সমস্ত ক্রাইটেরিয়া মেনে যদি আমি হায়ার করি, তাহলে ডেফিনেটলি দ্যাট উইল নট বি এ রং হায়ার। তো এইটাই হচ্ছে কনসেপ্ট, এটাই হচ্ছে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ফান্ডা। ওকে, নাও দ্য টাইপস অফ স্ট্র্যাটেজি। তো 3 রকমের স্ট্র্যাটেজি। নাম্বার 1 হচ্ছে বিজনেস। সো বিজনেস স্ট্র্যাটেজিটা কি? ইট এক্সামিন দ্য করসপন্ডেন্স বিটুইন দ্য ইচ ফার্মস কম্পিটিটিভ স্ট্র্যাটেজি and the system of the high performance work practices. একদম টপ লেভেল স্ট্র্যাটেজি, organization level, corporate level strategy in order to say for example develop a high performance work system. Next one is the operational and internal approach connected to work organization inside a firm. Next one is the resource view, that means the views human resource as resource of sustained competitive advantage. তাহলে ফার্স্ট ওয়ান হচ্ছে কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি, যেখানে আমি একটা হাই পারফরমেন্স
বিজনেস ইউনিট তৈরি করতে চাইছি, হাই পারফরমেন্স ওয়ার্ক প্র্যাকটিস তৈরি করতে চাইছি। অপারেশনটা হচ্ছে একদম day to day operations basis, internal approach connected with the work organizations inside a firm. And the next one is the last one is the resource view. That means where we are considering all the employees as the resources for a source of competitive advantage, sustained competitive advantage. আমি ভালো কোয়ালিটির ম্যানপাওয়ার হায়ার করব, ট্রেন করব, রিটেন করব, automatically through that we can gain competitive advantage, right? So that is the concept of types of strategy. So 3 levels of strategy. Now strategic choices, number 1 is the exploitation versus exploration. Okay, exploitation versus exploration. এটা স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি হচ্ছে অনেক সময় অনেক কোম্পানি মেন্টালিটি বা অবজেক্টিভ এরকম থাকে যে তারা নিজের যারা এমপ্লয়ি তাদেরকে দিয়ে যত বেশি সম্ভব কাজ করিয়ে নাও যেভাবে হোক, এবং সেটাই এক্সপ্লয়টেশন বলা হচ্ছে। আমি মাইনে দিচ্ছি একজনের, বাট আমি কাজ করিয়ে নিচ্ছি 3 জনের। তাহলে এই যে ঘটনাটা, এটাকে বলে এক্সপ্লয়টেশন। এর ঠিক অপোজিটটা হচ্ছে এক্সপ্লোরেশন। এটা ওই রকম, এক্সপ্লয়টেশনটা আমার কোম্পানির অবজেক্টিভ না, অবজেক্টিভ হচ্ছে এক্সপ্লোরেশন। কে কোথায় কন্ট্রিবিউট করতে পারে সেটা আইডেন্টিফাই করো। একজনকে আমি হয়তো হায়ার করেছি এমবিএ এইচআর হিসেবে রিক্রুটমেন্টে, এবার রিক্রুটমেন্টে আমি দেখছি হি ইজ নট দ্যাট গুড ইন রিক্রুটমেন্ট, মানে রিক্রুটমেন্ট ভালো করতে পারছে না। তার মানে এই নয় যে সে খুব খারাপ এমপ্লয়ি, এটাই বলা হয় মানে ইট রিকোয়ার্স ট্যালেন্ট টু আইডেন্টিফাই ট্যালেন্ট। মানে তোমার নিজে যদি ট্যালেন্টেড না হও, অন্যদের মধ্যে ট্যালেন্ট খুঁজে বার করাটা খুব ডিফিকাল্ট কিন্তু, রাইট? তাহলে অন্যদের মধ্যে খুঁজে, তখন এটাই হচ্ছে আইডেন্টিফাই করতে হবে একজন এমবিএ এইচআর করেছে মানে সে রিক্রুটমেন্ট, এইচআর মানেই রিক্রুটমেন্ট, এবং রিক্রুটমেন্টে খুব ভালো হবে এটা নাও হতে পারে। তার হতেই পারে তার হয়তো অন্যদিকে তার খুব ভালো নলেজ রয়েছে, সে ফর এক্সাম্পল ও ভালো মোটিভেট করতে পারে লোক, মোটিভেশনটাও খুব ভালো বোঝে, তাহলে ওকে মোটিভেশন ইউজ করতে হবে। তাহলে এটাই হচ্ছে এক্সপ্লোরেশন, যে কাকে কোন জায়গায় ইউজ করলে তারও ভালো কোম্পানিরও ভালো, এটাই হচ্ছে অবজেক্টিভ হওয়া উচিত। সেটাই এখানে বলেছে, তুমি কি এক্সপ্লয়েট করতে চাইছো তোমার এমপ্লয়ীদেরকে, নাকি এক্সপ্লোর করতে চাইছো যে হু ক্যান ডু হোয়াট। ওকে, নেক্সট ওয়ান ইজ দ্য কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি। দুটো জিনিস, যে উই আর এমফাসাইজিং অন দ্য কোয়ালিটি অফ ওয়ার্ক অর উই আর এমফাসাইজিং অন দ্য কোয়ান্টিটি অফ ওয়ার্ক। আমরা কোয়ালিটির ওপর জোর দেবো যে যেটুকু আমরা কাজ করছি সেটুকু খুব হাই কোয়ালিটি প্রোডাক্ট, ওর নাকি কোয়ান্টিটির ওপর আমি জোর দিচ্ছি যে হাউ মেনি, কতজনটা আমি নাম্বার অফ পিপল আমি সার্ভ করছি, নাম্বার অফ প্রোডাক্ট আমি প্রডিউস করছি, তাহলে সেটা কোয়ান্টিটি। তাহলে কোনটার ওপর আমি জোর দেবো, কোয়ালিটির ওপর না কোয়ান্টিটির ওপর? নেক্সট ওয়ান হচ্ছে ফোকাসড অর ডাইভার্সিফাইড। আর উই ফোকাসড অন এ সিঙ্গেল ক্যাটাগরি অফ প্রোডাক্ট অর সিঙ্গেল ক্যাটাগরি অফ সার্ভিস, or we are diversified into different kind of services and the product. So that is the idea. So that is called the focused and the diversity, right? So that is the concept. So the examples of the strategic choices, that is exploitation versus exploration, quality versus quantity, focus versus diversify. So these are the strategic choices you may be having as a senior manager or the top level executive. So you need to take decisions accordingly. So what should be our policy? এক্সপ্লয়টেশন করব নাকি আমি এক্সপ্লোরেশন করব, কোয়ালিটির ওপর জোর দেবো না কোয়ান্টিটির ওপর জোর দেবো, ফোকাসড হব না ডাইভার্সিফাইড হব, রাইট? এনি ডাউট এনিওয়ান হ্যাভিং এই পয়েন্টটাতে, এই স্লাইডটাতে? স্যার ফোকাসড ভার্সেস ডাইভার্সিফাইডটা আরেকটা বার বলবেন? হ্যাঁ, ফোকাসড হচ্ছে যে আমরা কি একটা পার্টিকুলার ক্যাটাগরি অফ সার্ভিসেস এর উপরই ফোকাসড হব, নাকি আমি ডাইভার্সিফাইড প্রোডাক্ট এন্ড সার্ভিস অফার করব। মানে আমি একটা ক্যাটাগরি অফ প্রোডাক্টের মধ্যেই থাকবো, নাকি আমি আদার্স ক্যাটাগরি অফ প্রোডাক্টের মধ্যেও আমি ছড়িয়ে পড়বো। আর মানে এই যে জায়গাটা, মানে ধরো যে আরপিজি গ্রুপ, এবার আরপিজি গ্রুপের সিএসসি একটা প্রোডাক্ট, তোমার যেটা ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই, যেটা তোমার ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি, এদের তো প্রচুর কোম্পানি রয়েছে, যেরকম ধরো স্পেন্সার যেটা রিটেল আউটলেট, এটাও আরপিজি গ্রুপ। তাহলে এটা দেখো ডাইভার্সিফাইড, কোথায় ইলেকট্রিসিটি কোম্পানি, কোথায় হচ্ছে তোমার স্পেন্সার রিটেল আউটলেট। আবার রিটেল আউটলেটে তুমি যে কত প্রোডাক্ট পাওয়া যায়, তার মধ্যে আমি কালকেই আমি একটা স্পেন্সার থেকে একটা মানে আমি ভাবলাম হলদিরামের ভুজিয়া বলে আমি কিনে আনলাম, ভুজিয়া ঠিকই ওটা হলদিরামের নয়, পেছনে প্যাকেটটা খুলে দেখলাম সেটা হচ্ছে আরপিজি গ্রুপের। তার মানে আরপিজি গ্রুপ কিন্তু ভুজিয়াও বানায়, ঠিক আছে? তো এই যে কনসেপ্টটা, এটাকেই বলা যায় আমি কি ফোকাস থাকবো নাকি ডাইভার্সিফাইড। তার মানে এরা ভেবেছে উই ওয়ান্ট টু বি ডাইভার্সিফাইড, ঠিক আছে? তো সেই জায়গাটার ক্ষেত্রে ধরো আজকে টাটা গ্রুপ, যেটা আমরা গতদিনে আলোচনা করছিলাম, দে আর এন্টারিং ইনটু দিস ই ফার্মাসি।
ঠিক আছে, ওষুধের দোকান, এটা তো মানে ই ফার্মাসি মানে তো নাথিং বাট ওষুধের দোকান। টাটা ওষুধের দোকানের মধ্যে বিজনেস করতে ঢুকছে, এটা অনেকে হয়তো ভাবতে পারেনি যে ফোকাস মানে তারা হয়তো ওই টাটা স্টিল এই ধরনের বিগ ইন্ডাস্ট্রি এইরকমের মধ্যেই আমরা হয়তো থাকবো, কিন্তু ওরা দেখলো যে আজকে এই মার্কেটেও আসলো, ওরা বিগ বাস্কেটকে অ্যাকোয়ার করে বাড়িতে বাড়িতে হোম ডেলিভারি বিজনেসের মধ্যেও আসছে। তার মানে এইটাই হচ্ছে ডাইভার্সিফিকেশনের জায়গা, যে আমি আমার ওইটুকুর মধ্যে ফোকাস থাকছি না, আমি একটা বা দুটো ক্যাটাগরির মধ্যে থাকছি না, আমি ডাইভার্সিফাইড, যেখানে যেখানে আমি অপরচুনিটি দেখতে পাচ্ছি আমি সেখানে ইনভেস্ট করছি এবং সেখানে আমি বিজনেস করার চেষ্টা করছি। তো দ্যাট ইজ কল্ড দ্যাট ফোকাসড অ্যান্ড ডাইভার্সিফাইড। বাট কিছু কোম্পানি ডেফিনেটলি আছে তারা ভেরি মাচ ফোকাস, তারা অন্য ক্যাটাগরির মধ্যে যায়ই না, ঠিক আছে, অন্য ক্যাটাগরির মধ্যে যায় না, তারা ওই একটা দুটো ক্যাটাগরির মধ্যেই ওরা বিজনেসটা করে, রাইট? সো দ্যাট ইজ দ্য আইডিয়া। যেরকম তোমাদের ছোট কোম্পানির মধ্যে যদি বলি, আমারই এক পরিচিত কোম্পানি আর কি, দেখবে ওদের প্রচুর স্টল আছে কলকাতায়, সেটা হচ্ছে ইয়েলো স্ট্র বলে। ওরা বেসিক্যালি ওরা যখন শুরু করলো 2015 সালে, তখন ওরা শুরু করলো হচ্ছে শুধু ফ্রুট জুস দিয়ে। ওদের ইউএসপি ছিল হচ্ছে একদম ফ্রেশলি মেড জুসেস, একদম তোমার সামনে বানিয়ে দেবে ওইটা দিয়ে গুয়াভা, এবং কোনো অ্যাডেড প্রিজারভেটিভ কিছু থাকবে না, না সুগার নাথিং, পুরো পিওর জুস, এটাই সেল করে, এইভাবে ওরা শুরু করলো। তো এইটা করতে করতে এখন কিন্তু ওদের কাছে ভ্যারাইটি অফ প্রোডাক্ট, মানে বিভিন্ন ধরনের স্যান্ডউইচেস থেকে শুরু করে, সবই ভেজ প্রোডাক্ট, নন ভেজ ওরা কিছু রাখে না, সবই ভেজ প্রোডাক্ট, স্যান্ডউইচেস থেকে শুরু করে তোমার বিভিন্ন রকম ফ্রাইজ, ফ্রেঞ্চ ফ্রাইজ, সমস্ত ধরনের প্রোডাক্ট ওরা রাখে। তার মানে ওরা এই ফোকাসটা ওরা কিন্তু শুরু করলো ফ্রুট জুস দিয়ে, এবং ফ্রুট জুস দিয়ে ওরা কিন্তু একটা মার্কেটে খুব ভালো অ্যাকসেপ্টেন্স পেলো, এবং শুধু ইন্ডিয়া কলকাতা মার্কেট বলে না, ব্যাঙ্গালোর মার্কেটে ওরা অলরেডি শুরু করেছে কাজটা। তো সেক্ষেত্রে কিন্তু ওরা আস্তে আস্তে ডাইভার্সিফাইড করছে এবং করেছে আর কি, যেখানে ওরা ভ্যারাইটি অফ প্রোডাক্ট কিন্তু ওরা রাখছে, রাইট? তাহলে এই জায়গাটার ক্ষেত্রে এখানে বলা যায় তুমি ফোকাস থাকছো নাকি ডাইভার্সিফাইড, একই ক্যাটাগরি এর প্রোডাক্ট থাকছো নাকি ডাইভার্সিফাইড। এটা যারা ওয়াও মোমো থেকে ওয়াও চায় না, ডাইভার্সিফিকেশন, মোমোর ভেতরে ওরা ভ্যারাইটি রকম প্রোডাক্ট আনলো এবং তার সাথে আবার ওয়াও চায়নাও খুললো। এটাই হচ্ছে কনসেপ্ট আর কি, এটাই হচ্ছে ডিফারেন্স, ফোকাস না ডাইভার্সিফাইড, রাইট? Are you getting the point? Okay, sir. Yes, sir. Yes. আচ্ছা, এটা লগ আউট হয়ে গেলে আরেকবার লগ ইন করে নিও তোমরা। Now the strategic HRM. So strategic HRM is the process of defining how the organization goals will be achieved through people by